আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। এখন আজকে হিরো আলম ও বিএনপিকে নিয়ে যে সমস্ত খবর ফেসবুক বা বাংলাদেশের মিডিয়ায় প্রচারিত হচ্ছে সে বিষয়ে কিছু কথা না বলে আর চুপ থাকতে পারলাম না। তবে তার আগে আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই। আমি কিন্তু বিএনপির কোনো কর্মী নয়। আমি 1998-এর ব্যাচে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলাম। তো 6-7 বছর যে ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম, কেউ কোনো দিন বলতে পারবে না আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম। তবে এটা বলতে আমার কোনো সংকোচ বোধ হবে না যে বিএনপি একটা উদার ইনক্লুসিভ দল এবং বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী একটা দল হিসাবে আমার বিএনপিকে ভালো লাগে বা বিএনপির প্রতি সমর্থন আছে, সেটা বলতে আমার কোনো সংকোচ নাই। তো এখন আসি হিরো আলমের বিষয়টা নিয়ে। দেখলাম হিরো আলম আসলে বলা হচ্ছে বিএনপির কর্মী সমর্থকদের দ্বারা নির্যাতিত হয়েছে। এটা অবশ্যই কাম্য নয়, আমি এটাকে কনডেম করি। তবে আমি আই থিঙ্ক গতকালকেই পিনাকি ভট্টাচার্যের যে একটা ইউটিউবে একটা ব্রডকাস্ট বের হয়েছে, ইউটিউবে একটা উনি করেছেন। আপনারা যদি সেই বিষয়টা মনোযোগ সহকারে শোনেন তাহলে দেখতে পাবেন কে বা কারা হিরো আলমকে মারধর করেছে বা তার নির্যাতনের সাথে জড়িত। এটা খুব পরিষ্কারভাবে উনি তুলে ধরেছেন ওখানে। আমি আশা করি আপনারা এই বিষয়টা ওনার চ্যানেলে ঢুকে ওনার যে ব্রডকাস্টটা আছে এইটা আপনারা শুনবেন। একটা কথা বাংলাদেশের জনগণ, আপনাদেরকে স্মরণ রাখতে হবে, বিএনপি বা খালেদা জিয়া যতদিন পরাধীন ছিলেন বা নির্বাসিত ছিলেন বা জেলে ছিলেন, বাংলাদেশ ততদিন পরাধীন ছিল। বিএনপির অস্তিত্বের সাথে বাংলাদেশের স্বাধীনতা জড়িত। আমি এটা পরিষ্কার করে বলতে চাই যে আওয়ামী লীগের মতো একটা মেশিন বিএনপি নয়। যে আওয়ামী লীগ নামক যে মেশিনটা ছিল, সেখানে সবচেয়ে বড় রাজাকারটা সেই মেশিন দিয়ে ঢুকাই দিলে মুক্তিযোদ্ধা হিসাবে বের হয়ে যেতেন। আওয়ামী লীগের অনেক বুদ্ধিজীবী বা অনেক বড় বড় নেতা আছেন। যুদ্ধের 1971 সালে মুক্তিযোদ্ধার 9টা মাস ভারতে যে অনেক আরাম আয়েশে জীবনযাপন করেছেন। অনেক বুদ্ধিজীবী, এই যে শাহরিয়ার কবির, জাফর ইকবালের মতো বুদ্ধিজীবী আছেন যারা যুদ্ধের 9 মাসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি, কিন্তু তাদের কাছ থেকে পরবর্তীতে এসে বাংলাদেশের জনগণকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিতে হবে। ওনারা নির্ধারণ করে দিবেন কে মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী আর কে বিশ্বাসী নয়। তো বিএনপি তো ওই রকম একটা দল না যে বিএনপির বা ওই রকম একটা মেশিন না যে বিএনপির মধ্যে দিয়ে কোনো মানুষ ঢুকে গেলে, ওই মেশিন দিয়ে ঢুকে গেলে সে সতীসাধ্যী বা দেশপ্রেমিক বা সৎ হয়ে যাবেন, এরকম একটা দল না। বিএনপি একটা বৃহৎ ইনক্লুসিভ দল, যেখানে ইসলামপন্থী, নাস্তিক, আস্তিক নানা ধরনের লোকের সমাবেশ ওখানে। এখন আপনাদেরকে একটা জিনিস দেখতে হবে, হ্যাঁ, হিরো আলমের উপর যে আক্রমণটা হয়েছে সেটা কি বিএনপির যে নেতৃস্থানীয় বা বিএনপি এটাকে জাস্টিফাই করছে কি না? যেমন শেখ হাসিনা সময় করে এসেছেন যে দুর্নীতি করুক, চাঁদাবাজি করুক, তার দলের লোক, উনি প্রতিটা ক্ষেত্রে তাদেরকে জাস্টিফাই করছে এবং তাদেরকে ক্লিন সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করছে। এমনও হয়েছে যে সবচেয়ে বড় আওয়ামী লীগের দুর্নীতিবাজ দুদক তাদের কাছ থেকে সম্পদের হিসাব চেয়েছে এবং আলটিমেটলি দুদক তাদেরকে ক্লিন সার্টিফিকেট দিয়েছে।
এখন আপনাদেরকে দেখতে হবে তারেক জিয়া বা বিএনপি কি সেটা করছে কিনা। যে কোনো ধরনের চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড হলে বিএনপি তার সর্বোচ্চ চেষ্টা করছে, সেটা দলীয় কর্মীদেরকে বহিষ্কার করে হোক বা ওয়ার্নিং দিয়ে হোক, সেটা চেষ্টা করছে। একটা কথা মনে রাখবেন, সেই 1996 থেকে প্রথম আলো, ডেলি স্টার এবং কিছু এই যে দেবপ্রিয় ভট্টাচার্য, সুলতানা কামাল, তাদের মতো যে সমস্ত কিছু বুদ্ধিজীবীরা আছে, বিএনপির উপরে যে ধরনের প্রোপাগান্ডা বা যে ধরনের কলম সন্ত্রাস চালিয়েছে, সেই তারপরে বিএনপি টিকে থাকাই একটা অসম্ভব ব্যাপার হয়েছিল। আজকে বিএনপি যদি আপামর জনতার একটা দল না হতো, তাহলে আজকে বিএনপি দল হিসাবে টিকে থাকতে পারতো না। শুধু বাংলাদেশের জনগণের অগাধ ভালোবাসার কারণে এই চরম নির্যাতন নিপীড়নের পরেও বিএনপি একটা দল হিসাবে টিকেছিল। এবং এই যে জুলাইয়ের বিপ্লবে বিএনপির নেতাকর্মীদের একটা বিশাল ভূমিকা রয়েছে এবং তাদের অংশগ্রহণ রয়েছে, এবং এটাকে অস্বীকার করা যাবে না। এবং আবার সেই প্রথম আলো, ডেলি স্টার এবং ওই বুদ্ধিজীবীরা আবার বিএনপি এবং তারেক রহমানকে নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। এবং এটা ভারতের একটা প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করা। বাংলাদেশের মানুষের মধ্যে এটা খুব ভালোভাবে করতে পেরেছে ভারত। আওয়ামী লীগ কিছু করলেই বাংলাদেশের কিছু এক শ্রেণীর মানুষ, ও বিএনপিও ভালো না, বিএনপিও এটা করে। আপনি দেখতে পাবেন কিছু কিছু সাংবাদিক এই আয়নাঘরের সাথে আপনার হাও ভবনের তুলনা করে। হাও ভবনে কি হয়েছে, দুর্নীতি হয়েছে, কি হয়েছে, সেটা আমি এখানে বলতে চাচ্ছি না, সেটা অনেক আলোচনার বিষয়। কিন্তু যদি হয়ে থাকে, আমি ধরে নিলাম সেখানে কি হয়েছে, দুর্নীতি হয়েছে। আয়না ঘরে কি দুর্নীতি হয়েছে? এই যে এক একটা মানুষের 10 বছর 8 বছরের জীবন, আপনি কি এটা ফিরিয়ে দিতে পারবেন? হাও ভবনে যা হয়েছে এটা তো ফিরিয়ে দেওয়া সম্ভব। কি আপনাকে একটা চড় মেরেছে, আপনি তার সাথে আপনার ভাইকে যে টুকরা টুকরা করে হত্যা করেছে, তার সাথে ওই এক চড় মারার সাথে আপনি তুলনা করেন? কি নির্লজ্জ এবং কি কলম সন্ত্রাস, এটা বাংলাদেশের মানুষদেরকে বুঝতে হবে। আপনার এই যে হাওয়া ভবনকে নিয়ে, মূলত হাওয়া ভবনের যে দুর্নীতিটাকে নিয়ে সারা বাংলাদেশের মানুষের মধ্যে যে প্রচারণা চালানো হয়েছিল, সেটা হচ্ছে আপনার খাম্বা, এই বিদ্যুতের খাম্বা নিয়ে। এইটা হচ্ছে মনির হায়দার, আমেরিকাতে উনি এখন বর্তমানে নির্বাসিত জীবনযাপন করতেছেন। মনির হায়দারের গ্রিন চ্যানেলটা, আপনারা গ্রিন চ্যানেলে এখানে খুবই সুন্দরভাবে তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করে বুঝিয়ে দিয়েছেন যে ওই যে খাম্বা বিষয়টা নিয়ে এবং হাও ভবনটা নিয়ে, ওইটা ভারতের রপন্থী বুদ্ধিজীবীদের কত বড় একটা প্রোপাগান্ডা ছিল। সেখানে দেখেন আওয়ামী লীগের এমপি কাজী শাহেদ, উনি মূলত এই খাম্বার সাপ্লায়ার ছিলেন এবং আমার মনে হয় 400 কোটি টাকার খাম্বার যে প্রকল্পটা ছিল। আপনি দেখেন 400 কোটি টাকার খাম্বার প্রকল্পে কত কোটি টাকা মেরেছে। আর এখন হাসিনা নিজে মুখে বলছে যে তার অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক এবং সে হেলিকপ্টারে যাতায়াত করে। কি করেছে উনি? ওনার অফিসের পিয়নকে কি করেছেন? উনি ওনার রাষ্ট্রটাকে, বাংলাদেশটাকে ওনার বাবার সম্পত্তি হিসাবে পরিগণিত করেছিলেন এবং উনি সর্বভাবে ওনার বাবা যেভাবে মানুষদের, বাংলাদেশের মানুষকে মানুষ মনে করতেন না, তুই তুকারি ছাড়া কথা বলতেন না, মনে করতেন ওইটা তার পৈতৃক সম্পত্তি, উনিও ঠিক সেই কাজটা করেছেন। এবং এই যে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা ভারতকে উপঢৌকন দিয়েছেন। আপনি যদি দেখেন সামিট গ্রুপ বা বিভিন্ন গ্রুপে কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্পের নামে বাংলাদেশের যে সম্পদের লুটপাট করা হয়েছে,
তার সাথে কোনো রকম কোনো দুর্নীতির তুলনা হতে পারে না। পৃথিবীর ইতিহাসে এই 15 বছরে বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা পাচার হয়েছে এবং যে পরিমাণ দুর্নীতি হয়েছে, পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রে এরকম হয়েছে কি না তার প্রমাণ কেউ কোনো দিতে পারবে না। এটা একটা গবেষণার বিষয়। আমার মনে হয় এটা নিয়ে হাজার হাজার পিএইচডি করা সম্ভব। এই আওয়ামী লীগের এই 15 বছর যেভাবে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আর একটা দেশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার জন্য দেশের সম্পদকে অবারিতভাবে লুটপাট করতে দেয়া হয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। তাই আমি বিএনপির কোনো কর্মী নয়, তারপরেও বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসাবে বিএনপির নেতাকর্মীদেরকে বলতে চাই, বিএনপির বুদ্ধিজীবীদেরকে বলতে চাই, এই কলম সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা কলম তুলে ধরুন। আপনারা কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ড বা আইন নিজের হাতে তুলে না নিয়ে আপনারা কলম তুলে ধরুন। আপনারা যেখানে যেভাবে আছেন, আপনারা ফেসবুক, ইউটিউব, বাংলাদেশের প্রিন্ট মিডিয়া বা অনলাইন মিডিয়া যেভাবে আছে, আপনারা এই কলম সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা আপনাদের বুদ্ধিদীপ্ত আওয়াজ তুলে ধরুন। বাংলাদেশের উপরে কিন্তু ইন্ডিয়ার যেই কালো থাবা, এটা আরও প্রকটভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে এবং তার প্রথম নিশানা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদে যারা বিশ্বাসী তারা। আর বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী দল হিসাবে মেইন টার্গেট হবে বিএনপি। এবং আমি বলতে চাই, বিএনপির নেতাকর্মীরাও যদি আমার এই কথাগুলো শোনেন, তাহলে আমি বলবো, আপনারা আপনাদের মধ্যে যদি কোনো রকম রাজনীতির নামে অর্থবিত্ত কামানোর বাসনা থাকে, তাহলে সেটা ভুলে যান। দেশটাকে ভালোবাসতে শিখুন। আপনার দেশ ভালো থাকলে আপনি ভালো থাকবেন। আপনার দেশ স্বাধীন থাকলে আপনি স্বাধীন থাকবেন। আপনার দেশ সমৃদ্ধশালী হলে আপনি সমৃদ্ধশালী হবেন। তাই কোনো রকম কোনো লোভ লালসায় পতিত না হয়ে এবং কোনো রকম ভারত বা আওয়ামী স্বৈরাচারের ট্র্যাপে পা দিয়েন না। আপনারা নিজেরা নিজের দল ভারী করার জন্য এই 15 বছরের স্বৈরাচারদেরকে নিজের দলে ভিড়তে দিয়েন না। আপনারা সজাগ থাকুন যে কে এই স্বৈরাচারের দোসর ছিল আর কে এই স্বৈরাচার দ্বারা নির্যাতিত হয়েছে। আপনাদের দলে এখন নতুন কোনো কর্মী সমর্থকের দরকার নাই। এখন আর ওইভাবে মিছিল মিটিং করে রাজনীতি করার দিন অলমোস্ট ফিনিশড। আপনারা বুদ্ধিদীপ্তি দিয়ে অনলাইন প্ল্যাটফর্ম যেভাবে মানুষের মাঝে প্রভাব বিস্তার করতে পারবে, আপনারা ওই রাস্তায় মিছিল মিটিং করে ওটা আর করতে পারবেন না। তাই নিজেকে সমৃদ্ধশালী জ্ঞান দিয়ে সমৃদ্ধ করার চেষ্টা করেন এবং সেই জ্ঞানটাকে মানুষের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেন। হয়তো আমার কথাগুলো দীর্ঘ হয়ে গেল, কিছু মনে করবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করুন, আমি যাতে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী আমার মতামতটাকে তুলে ধরতে পারি। এই বলেই আমি আজকে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।